রিট হলো একটা ফর্মাল অর্ডার যেটা হাইকোর্ট তার লোয়ার কোর্ট অথবা লোয়ার অথরিটিতে কোনো একটা পার্টিকুলার অ্যাক্ট করতে অথবা কোনো একটা পার্টিকুলার অ্যাক্ট করা থেকে বিরত থাকার জন্য বলে থাকে। ডেভিড ওয়াকার দ্য অক্সফোর্ড কম্পানিয়ন টু ল বইতে বলেছেন যে রিট হলো একটা লিখিত আদেশ অথবা ওয়ারেন্ট আধুনিক সময়ে যেটা সভরেনের নামে ইস্যু করা হয় কোনো একটা পার্টিকুলার পারফরমেন্সের জন্য। রিটের সাথে প্রেরোগেটিভের একটা সম্পর্ক আছে। রিট ছিল মূলত রাজার একটা কমান্ড যেটা লিখিতভাবে শেরিফকে দেওয়া হইতো কোনো একটা পার্টিকুলার আসামির নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্টের সামনে হাজির করার জন্য। ওই সময় যত ধরনের রিট ইস্যু করা হইতো সবগুলোই ক্রাউনের নামে ইস্যু করা হইতো, কিন্তু সব রিট কিন্তু প্রেরোগেটিভ রিট না। শুধুমাত্র যেই রিটগুলোতে রাজার সাথে কোনো একটা স্পেশাল রিলেশনশিপ থাকতো ওইটি প্রেরোগেটিভ রিট হিসেবে পরিচিত ছিল। বাংলাদেশের সংবিধানে মোট 5 ধরনের রিটের কথা বলা আছে। রিট অফ ম্যান্ডামাস, রিট অফ সার্সিওরারি, রিট অফ প্রহিবিশন, রিট অফ হেভিয়াস কর্পাস, রিট অফ কোয়ারেন্টো। আর্টিকেল 102তেই 5 ধরনের রিটের আমরা উল্লেখ দেখতে পাই। এবং কে কে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে? দ্য পার্সন এগ্রিভড অ্যান্ড হু হ্যাজ লোকাস স্ট্যান্ডি। পার্সন এগ্রিভড এবং লোকাস স্ট্যান্ডি এই ব্যাপারটা একটু পরে আলোচনা করছি। পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অথবা সোশ্যাল অ্যাকশন লিটিগেশন এর মূল থিম হচ্ছে সমাজের যারা আনরিপ্রেজেন্টেড গ্রুপ আছে তাদের ইন্টারেস্টটা কোর্টের সামনে রিপ্রেজেন্ট করা। এটা আক্ষরিক অর্থে কোনো ধরনের মামলা না। মামলায় যেমন আমরা দেখে থাকি যে যুদ্ধাংদেহী একটা মনোভাব থাকে, লড়াই করে জিততে হবে। এই ব্যাপারটা মূলত যুদ্ধ জেতার থেকেও একটা রোগ থেকে সেরে ওঠার সাথে বেশি তুলনা করা যেতে পারে। পিআইএল এর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে যারা বঞ্চিত মানুষ তাদের কাছে তাদের দোরগোড়ায় আইনটাকে পৌঁছে দেওয়া বা জাস্টিস ইনশিওর করা। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল হচ্ছে পিটিশনার, কোর্ট আর গভর্নমেন্টের অর্গান এদের মধ্যে একটা কোলাবোরেটিভ বা সর্বসম্মত এফোর্ট যার মাধ্যমে সোশিও ইকোনমিক যে প্রোগ্রামগুলো আছে সেগুলো যাতে সুবিধাবঞ্চিত মানুষের জনের কাছেও মিনিংফুল করে তোলা যায় তার একটা প্রয়াস বা প্রচেষ্টা। রুল অফ ল এনশিওর করার পথে এটা একটা ডাইনামিক মুভমেন্ট। তারপরে কিছু কেসের মাধ্যমে এখানে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ক্রমবিবর্তন ব্যাখ্যা করা হয়েছে। জাজমেন্টগুলো যদি আমরা পড়ি অল্প করে তাহলে দেখব পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইট ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে বলা হয়েছে যে পিআইএল হলো লিগ্যাল এইড মুভমেন্টের একটা স্ট্র্যাটেজিক আর্ম, যেইটা সমাজের মেহনতি মানুষের কাছে, সুবিধাবঞ্চিত মানুষের কাছে জাস্টিস পৌঁছে দেয় তাদের দোরগোড়ায়। বন্ধুয়া মুক্তিমোচা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে বলা হয়েছে যে সকল মানুষের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হওয়া সত্ত্বেও তারা তাদের দারিদ্রতা, তাদের সামাজিক এবং অর্থনৈতিক পিছিয়ে পড়া অবস্থানের কারণে কোর্টে না আসতে পারে, তাহলে তাদের পক্ষ থেকে অন্য যে কেউ কোর্টে মুভ করতে পারবে। ন্যাশনাল টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন ভার্সেস পিআর রামকৃষ্ণ কেসে বলা হয়েছে কোনো একটা কোম্পানি যদি উইন্ডিং অ্যাপে চলে যায় তাহলে সেখানে কর্মরত যে ওয়ার্কার আছে তারা এটা নিয়ে আপত্তি তুলতে পারে। এখানে তাদের একটা লোকাস স্ট্যান্ডি থাকবে। লোকাস স্ট্যান্ডি শব্দটা যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে হবে দ্য রাইট টু স্ট্যান্ড অর দ্য রাইট টু বি হার্ড। আমি যদি তাকে প্রশ্ন করি তুমি এখানে আপত্তি তুলছো কি জন্য, তোমার এখানে কি, তাহলে সে যদি বলতে পারে যে হ্যাঁ এখানে আমার একটা ইন্টারেস্ট আছে, এই যে তার আপত্তি তোলার অধিকার, সেটাই হচ্ছে লোকাস স্ট্যান্ডি। পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইট ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে আমরা দেখতে পাই 1982 সালে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের কনস্ট্রাকশন থেকে শুরু করে নানান প্রজেক্টে কিছু ওয়ার্কার নিয়োগ করা হয় যাদেরকে মিনিমাম যে ওয়েজ সেটা দেওয়া হয় নাই। এইটার কারণে তাদের পক্ষ থেকে এই পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইট এরা আদালতে মামলা করে এবং সেই মামলাটাকে এন্টারটেন করা হয়, যেটা পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের একটা বড় উদাহরণ হিসেবে ধরা হয়ে থাকে তখনকার সময়।
বন্ধু ও মুক্তি মোর্চা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে বলা হয়েছে কোনো একটা পাবলিক স্পিরিট অর্গানাইজেশনের খনি শ্রমিকদের পক্ষ থেকে আদালতে যাওয়ার অধিকার আছে। পিআইএল কেন ডেভেলপ করা হলো এবং লোকাস স্ট্যান্ডি কেন লিবারালাইজড করা হলো। আমরা দেখি যে সুপ্রিম কোর্ট পিআইএল ডেভেলপ করেছে মূলত মানুষের মৌলিক এবং সাংবিধানিক অধিকারের ভায়োলেশন ঘটলে তার নিরীক্ষণ এবং বিচারের ক্ষেত্রটাকে বিস্তৃত করার জন্য। লোকাস স্ট্যান্ডার্ড যে একটা বার সেট করা ছিল যে শুধুমাত্র কোনো একটা ক্ষেত্রে যাদের ইন্টারেস্ট আছে তারাই কোর্টে মুভ করতে পারবে, সেটা অনেকটা নিচে নেমে আসে। কেননা পিএল ডেভেলপ করার কারণে যে কেউ সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কোর্টে মুভ করতে পারে। আর বার্ডেন অফ প্রুফ এর যে একটা রিজিড অ্যাপ্রোচ ছিল যেখানে লিটিগেন্টকেই সব কিছু প্রুভ করতে হতো, এখন সেটা অনেকটাই ছাড় দেওয়া হয়। উপরন্তু দেখা যায় যে কোর্ট নিজেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করে মামলার কাজে হেল্প করছে। একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার যে সাংবিধানিক প্রতিশ্রুতি আমাদেরকে দেয়া হয়েছে, এটাই মূলত লিবারেল জুডিশিয়াল অ্যাপ্রোচের প্রধান যৌক্তিকতা। পিআইএল ডেভেলপ করার কারণে এখন ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে পরে খুব দ্রুত এবং কার্যকরী একটা সুরাহা দেওয়া সম্ভব হচ্ছে। জাস্টিস কৃষ্ণ আয়ার ফার্টিলাইজার কর্পোরেশন কামগার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসের জাজমেন্টে লোকাস স্ট্যান্ডের ধারণাটা বিস্তৃত করার পেছনে বেশ কয়েকটা কারণ উল্লেখ করেছে। যেমন সরকারের প্রত্যেকটা অর্গানের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, যেখানে আইন সিদ্ধতা বা লিগ্যালিটি হলো জাস্ট এক ধরনের আনুষ্ঠানিকতা বা ফর্মালিটি। তো কাউকে কোর্টে আসতে দিলেই যে সে জাস্টিস পাবে এমন না, কিন্তু তাকে অন্তত কোর্টে আসতে দিলে জাস্টিস ইনশিওর করার সম্ভাবনাটুকু বাড়বে। তারপর এমন অবস্থায় সরকারের যে বিপুল বিশাল এবং ব্যাপক শক্তিশালী একটা বর্ম আছে, তার বিপরীতে নিজ খরচায় নিজ রিস্কে যদি কেউ দাঁড়াতে চায় তাহলে তাকে অন্তত আটকে রাখা উচিত না। সোশ্যাল জাস্টিসের যে প্রাগমেটিক একটা অ্যাপ্রোচ পরিবর্তিত পরিস্থিতিতে নেওয়া জরুরি হয়ে পড়েছে, সেখানে সংবিধানের প্রভিশনগুলো লিবারালি ব্যাখ্যার দাবি রাখে। উনি বলেছেন সময়ের সাথে তাল মিলিয়ে উবি জুস ইবি রিমিডিয়াম নীতি যদি এনশিওর করতে চাই তাহলে পাবলিক মাইন্ডেড অর্গানাইজেশন বা সিটিজেনকে অবশ্যই কোর্টে আসতে দিতে হবে, যারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবে। খুব রক্ষণশীল নীতিমালা বা রুলস একটা হেলদি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের জন্য বিরাট বড় একটা বাধা। উনি মনে করেন পিআইএল হলো পার্টিসিপেটিভ জাস্টিসের একটা প্রসেস, তাই এই ধরনের সিভিল মামলাগুলো কোর্টে আসলে তাকে সাদরে উষ্ণ অভ্যর্থনা জানানো উচিত। কে তুমি ভিখারিনী দাঁড়ালে দুয়ারে মোর বলে তাড়িয়ে দেওয়া উচিত হবে না। যদি কেউ কোনো একটা ব্যাপারে খুবই কনসার্ন হয়, যেমন বেলা এনভাইরনমেন্ট নিয়ে কনসার্ন, তাইলে তাড়াই দেওয়ার কোনো উপায় নেই। কোনো একটা ইস্যুর যৌক্তিকতা আর তার জন্য সংক্ষুব্ধ হয়ে দাঁড়ানো দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। এই সব কারণে উনি মনে করেন লোকাস স্ট্যান্ডি এই ধারণাটা বিস্তৃত হয়েছে। মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ মামলায় বলা হয়েছে মানুষের ভোগান্তির জন্য যদি কারোর হৃদয়ে রক্তক্ষরণ ঘটে তাহলে তাকে ওইসব হতভাগ্য মানুষের পক্ষ থেকে কোর্টে আসার অনুমতি দিতে হবে, নয়তো স্পিরিট অব দ্য কনস্টিটিউশন চরমভাবে ব্যর্থ হবে। তাছাড়া বর্তমানে প্রসেসুয়াল জুরিসপ্রুডেন্স ব্যক্তিকেন্দ্রিক যে অ্যাংলো ইন্ডিয়ান ছাস ওইটা না, বরং তা অনেক বিস্তৃত এবং জনসাধারণমুখী। তো পিআইএল অ্যালাউড হবে না কেন? আর্টিকেল 102-এ যে 5 ধরনের রিটের কথা বলা আছে সেখানকার রিট অফ ম্যান্ডামাস, রিট অফ সার্সিওরারি এবং রিট অফ প্রহিবিশনের ক্ষেত্রে শুধুমাত্র এগ্রিড পারসন রিট করতে পারবে। এইসব রিটের ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টকে দেখাতে হবে যে সে আসলেই এগ্রিড পারসন। এগ্রিড পারসন ব্যাখ্যা করার ক্ষেত্রে কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ আর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ এই কেস দুইটা খুবই গুরুত্বপূর্ণ। সাইয়েদ ইশতিয়াক আহমেদ বলেছেন যে লোকাস স্ট্যান্ডি যে ট্র্যাডিশনাল ভিউ এটা বর্তমান সময়ের সাথে যায় না। আসলে ইংল্যান্ডের প্রেক্ষাপটে লোকাস স্ট্যান্ডির প্রথম ব্যাখ্যা দেওয়া হয়েছে এক্সপার্টের সাইডবোথাম শীর্ষক 1880 সালের একটা কেসে, যেখানে বলা হয়েছে যে অ্যাগ্রি পারসন বলতে সেই ব্যক্তিকেই বোঝাবে যার কোনো লিগ্যাল রাইট ভায়োলেট হয়েছে বা তার বিরুদ্ধে ভুলভাবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা তাকে তার রাইটফুল কোনো টাইটেল থেকে বঞ্চিত করে। এটা কিন্তু খুবই রিজিড একটা ব্যাখ্যা যে শুধুমাত্র যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এগ্রি পারসন। পরবর্তীতে গভর্নমেন্টাল ফাংশন বাড়ার সাথে সাথে ইংলিশ কোর্টগুলো বুঝলো যে রুল অফ ল এনশিওর করতে গেলে তাকে লোকাস স্ট্যান্ডি বা এগ্রি পারসন এই টার্মটার একটা লিবারেল ইন্টারপ্রিটেশন করতে হবে, যার প্রতিফলন আমরা 1971 সালের একটা কেস ব্ল্যাকবার্ন ভার্সেস এজিতে দেখতে পাই।
ব্ল্যাকবার্ন এই ভদ্রলোক ছিলেন প্রাক্তন একজন এমপি, যিনি অনেকগুলো পাবলিক কনসার্নিং ম্যাটারের কেস কোর্ট অফ আপিলের কাছে নিয়ে আসেন এবং কোর্ট তার লোকাস স্ট্যান্ডে অ্যাকনোলেজ করে তাকে মামলা করতে দেয়। পিআইএল এর ক্ষেত্রে পিটিশনাররা অনেক ঝামেলা ফেস করে থাকে, যেমন নানান কারণে পিআইএল লিটিগেন্টরা নিরুৎসাহিত হয়ে পড়ে, যেমন বারবার কোর্ট মুলতবি করা হয়, রায় দিতে দেরি করে, বা যদি কোনো রিমেডি দেওয়া হয় তাহলে প্রশাসনের উদাসীনতায় ওইটাই এনফোর্স করা অনেক সময় হয়ে ওঠে না। তারপর সৎ উদ্দেশ্য নিয়ে মামলা করতে আসা যে কেউ ইনসাল্টেড ফিল করবে যদি বলা হয় যে ওই লোক নিজের কোনো স্বার্থ সিদ্ধি করতে আসছে। তাছাড়া যারা মামলা করতে আসে তারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াবেই বেকানো, যেখানে শুধুমাত্র যে গ্ল্যামার পাবলিসিটি এগুলোই আছে এমন না, অর্থ এবং সময়ের দরকার আছে। আগে যখন স্পেসিফিক জাজের কাছে পিটিশন লেটার পাঠিয়ে রিড করা যেত, এখন সাধারণত কোর্ট এইসব লেটার লিগ্যাল এইড কমিটিসের কাছে পাঠিয়ে দেয় এই লেটারটাকে রিটে কনভার্ট করার জন্য, যেটা নতুন এক ধরনের কমপ্লেক্সিটি অ্যারাইজ করছে। কোনো একটা ইস্যুর এভিডেন্স কালেক্ট করা মেলা কঠিন একটা কাজ। এটা শুধুমাত্র তো আর পেপার কাটিং কোর্টে জমা দেওয়া না, আরও অনেক ঝামেলা আছে। অনেক সময় দেখা যায় যে পিআইএল অনেক আজাইরা বিষয় নিয়েও হয়। লয়ারদের ইমেজ ভালো করার জন্য বিরাট দরবেশ সাইজা একটা মামলা করে দেয়। মাঝে মধ্যে এইসব মামলা নিয়ে গেলে জাজ অনেক সময় ওপেন কোর্টেই, এমন অনেক জাজ আছে যে ওপেন কোর্টেই ব্যঙ্গ বিদ্রুপ এইগুলো করে, যার কারণে লিটিগেন্টরা এতে নিরুৎসাহিত হয়ে পড়ে। বলা বাহুল্য যে অনেক সতর্কতা, বিচক্ষণতা এবং বৈষম্যহীনভাবে কোনো একটা কোর্টের পিআইএল নেওয়া উচিত। প্রফেসর পিপি কেরিং বলেছেন যে পিআইএল অনেক সতর্কতার সাথে নেওয়া উচিত, নয়তো কোর্টরুম একটা মাছের বাজারে পরিণত হবে, নৈরাজ্যের একটা প্যান্ডোরার বক্সে পরিণত হবে কোর্টরুম। আতপাগলা মানুষজন যে জুডিশিয়াল প্রসেসে ঝামেলা করে তার একটা ভালো উদাহরণ হলো চন্দ্রমল চোপড়া ভার্সেস স্টেট অফ এনবি কেস, যেখানে কিছু উন্মাদ কুরআন নিষিদ্ধ করে বাজেয়াপ্ত করার জন্য আবেদন করছিল। কোর্ট থেকে তখন বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে যে রেসপন্ডেন্ট কোর্টের উচিত পিআইএল এর ক্ষেত্রে যুক্তিযুক্ততা আগে যাচাই করে দেখা। ডিপলক বলেছেন যে কোর্টের দেখা উচিত যে কেসটা যুক্তিযুক্ত কিনা। এসপি গুপ্ত কেসে বলা হয়েছে যে পিটিশনারের মোটিভ দেখা উচিত আগে, যে সে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে আসছে কিনা বা কোনো পলিটিক্যাল মোটিভ নিয়ে আসছে কিনা। কনসেপ্ট অফ লোকাল স্ট্যান্ডি বা পার্সন এগ্রিভ লিবারেলাইজড ইন বাংলাদেশ। আমরা যে সমাজে বিলং করি, এখানে আপনি যদি অন্য কারোর কোনো অ্যাকশন নিয়ে কমপ্লেন করেন তাহলে প্রথমেই শুনতে হবে আমি করছি সাথে তোর কি। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কনস্টিটিউশনের আর্টিকেল 102 এর ব্যাখ্যা করা জরুরি, যেখানে বলা হয়েছে যে কোনো অ্যাগ্রিভ পারসন তার ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য জুডিশিয়াল রিভিউয়ের আশ্রয় নিতে পারে। বুঝলাম, কিন্তু অ্যাগ্রিভ পারসন কি? আক্ষরিক অর্থে অ্যাগ্রিভ পারসন হলো সেই যার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা হয়েছে, কিন্তু একটু অন্যরকম ব্যাখ্যা আমরা প্রথম দেখতে পাই কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ কেসে। এই কেসে কাজী মোখলেসুর রহমান ওই সময়ের মানে 1974 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত হওয়া ছিটমহল বিনিময় বিষয়ক চুক্তি দিল্লি ট্রিটির লিগ্যালিটি নিয়ে চ্যালেঞ্জ করছিলেন। প্রথমত হাইকোর্ট ডিভিশন পিটিশন ডিসমিস করে দেয় যে ওর কোনো লোকাস স্ট্যান্ডি নাই। পরে আপিলের ডিভিশনে মুভ করলে ওখান থেকেও পিটিশন খারিজ করে দেওয়া হয়, কিন্তু লোকাস স্ট্যান্ডের ধারণাটা নতুন একটা দিগন্তে বিস্তৃত করা হয়। বলা হয় যে এখানে দেশের একজন নাগরিক হিসেবে কাজী মুখলিসুর রহমানের লোকাস স্ট্যান্ডি আছে, কারণ আমাদের সংবিধান আর্টিকেল 36-এ ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলে, যেখানে ফ্রিডম অফ মুভমেন্ট বলতে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি বোঝানো হয়ে থাকে। কোর্ট থেকে বলা হয় যে লোকাস স্ট্যান্ডি এটা কেস টু কেস সার্কুমস্টেন্স ভেদে ভ্যারি করবে। কাজী মুখলিসুর রহমান কেসে বলা লোকাস স্ট্যান্ডির লিবারেলাইজ ধারণাটা মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ কেসে এসে পূর্ণতা পেয়েছে পিআইএল এস্টাবলিশডের মাধ্যমে। বাংলাদেশে কাজী মুখলিসুর রহমানের মামলাটা অনেক বড় একটা মাইল ফলক একটা মামলা, যেখানে ইন্ডিয়া এই ব্যাপারটা ধারণ করেছে আরও অনেক পরে এসে, আমাদের আরও 8 বছর পরে এসপি গুপ্তা কেসের মাধ্যমে, যেটা ব্ল্যাকবার্ন কেস 1971 সালের কেসের পরে তার প্রভাবে এটা হয়েছে। মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ কেসে বেলার সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন ফারুক টাঙ্গাইল এলাকায় নেওয়া সরকারের এফএপি বা ফ্লোড অ্যাকশন প্রোগ্রাম এর এগেনস্টে রিট পিটিশন দাখিল করেন। পিটিশনারের পক্ষ থেকে বলা হয় যে এই প্রোগ্রামের কারণে টাঙ্গাইলের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে,
মাটি নষ্ট হবে, স্থানীয় যেসব মাছ, ফ্লোরা, এগুলো ধ্বংস হবে, ড্রেনেজ প্রবলেম হবে, নিরাপদ খাবার পানীয় সংকট থেকে শুরু করে জীববৈচিত্র্যের জন্য ব্যাপক হুমকি স্বরূপ এই প্রোগ্রামটা। পিটিশনার যুক্তি দেখান যে বেলা যেহেতু একটা বোনাফাইড অ্যাসোসিয়েশন, অ্যাজ এ কনসার্ন গ্রুপ বেলা অতি অবশ্যই পার্সন অ্যাগ্রিভের আওতায় পড়ে। তারপর বলছেন যে কনস্টিটিউশনের আর্টিকেল 21 বলা আছে প্রত্যেক নাগরিকের দায়িত্ব হচ্ছে পাবলিক ডিউটি পালন করা। এটাও বেলার একটা পাবলিক ডিউটির মধ্যে পড়ে। তারপর বার কাউন্সিলের রুল অনুযায়ী আইনজীবীরা অবশ্যই রুল অফ ল এস্টাবলিশের প্রতি দায়বদ্ধ। কনস্টিটিউশন সামগ্রিকভাবে ইন্টারপ্রেট করা উচিত। প্রিয়াম্বলে রুল অফ ল সবার জন্য ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস এনশিওর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর্টিকেল 8 তখন ছিল অ্যাবসোলুট ট্রাস্ট টু আল্লাহ। ওরা বলছে যে এটার ব্যাখ্যা হলো আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং পরিবেশ রক্ষা করা। এছাড়া আরও বলা হয়েছে যে এনি পার্সন অ্যাগ্রিভড, এই যে টার্মটা, এটা একটা লিবারালি ইন্টারপ্রেট করা উচিত। এখানে বেলা রিয়াল বেনিফিশিয়ারি না, বরং রিয়াল বেনিফিশিয়ারি হলো ফিউচার জেনারেশন, আমরা যাদের কাছে একটা সুন্দর সুস্থ পরিবেশ দেওয়ার জন্য দায়বদ্ধ। পরবর্তী সময়ে কোর্ট দ্ব্যর্থহীনভাবে বেলার এই যুক্তিগুলো মেনে নেয়। এই কেসের জাজমেন্টে চিফ জাস্টিস মোস্তফা কামাল বলেছেন, আর্টিকেল 102 সংবিধানের বিচ্ছিন্ন কোনো দ্বীপ না বা অন্য আর্টিকেলগুলো সমুদ্র পৃষ্ঠতা থেকে দূরের কিছু না, বরং এটা ওভারঅল স্কিম, অবজেক্টিভ অ্যান্ড পারপোসের একটা পার্ট, যা সংবিধানের উৎপত্তি ও ফ্রেমিং, প্রিএম্বল, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইট এবং অন্য আর্টিকেলগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাস্টিস এটিএম আফজাল বলেছেন, রিও ডিক্লারেশনের সাথে সামঞ্জস্য রেখে সরকার এনভায়রনমেন্ট পলিসি 1992 ঘোষণা করেছে। দ্য এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 ঘোষণা করা হয়েছে এবং 102 এনি পার্সন অ্যাগ্রিভড এই টার্মটা লিবারালি ব্যাখ্যা করা উচিত। উনি সাথে যুক্ত করেছেন, বেলার মতো একটা সংগঠন যারা এই সাবজেক্ট ম্যাটার নিয়ে রিসার্চ করেছে, এটা নিয়ে তারা পড়াশুনো করে এবং কাজ করে, তাদের অবশ্যই যথেষ্ট ইন্টেন্ট আছে এখানে, যথেষ্ট ইন্টারেস্ট আছে এখানে, এবং তারা অবশ্যই অ্যাগ্রিভ পারসন। জাস্টিস বিবি রয় চৌধুরী বলেছেন যে এটা ভাবার কোনো কারণ নেই যে কনস্টিটিউশনের ফ্রেমাররা চাইছেন যে অগুন্তি মানুষ আনরিপ্রেজেন্টেড অবস্থায় থাকুক, তারা তাদের দারিদ্রতা এবং আর্থসামাজিক অবস্থানের কারণে কোর্টে আসতে না পারুক, এটা কোনোভাবেই কনস্টিটিউশনের ফ্রেমাররা চাননি। তিনি আরও বলেছেন যে শুধুমাত্র পার্সোনালি অ্যাগ্রিভড হইলেই যে সে অ্যাগ্রিভ পারসন এমন না, বরং হি ইজ অলসো অ্যাগ্রিভ পারসন হুজ হার্ট বিলিভস ফর ইজ লেস ফরচুনেট ফেলো against whom writ may be issued. কমন ল প্রিন্সিপাল অনুযায়ী against any department, গভর্নমেন্ট, ফেডারেল or স্টেট। আর কাদের বিরুদ্ধে রিট করা যাবে না? প্রথমত প্রাইভেট ইন্ডিভিজুয়াল, মিলিটারি অথরিটি অ্যান্ড ট্রাইব্যুনাল। বাংলাদেশের ক্ষেত্রে আর্টিকেল 117 আন্ডারে এস্টাবলিশ হওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কিন্তু এর এক্সেপশন আছে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে কাজ করে বা জুরিসডিকশনের বাইরে যে কোনো কাজ করে বা যে কোনোভাবে অন্যায় অথবা ভুল কাজ করে, তাহলে তার বিরুদ্ধে রিট দাখিল করা যাবে। মুজিবুর রহমান ভার্সেস বাংলাদেশ কেসে এই এক্সেপশন স্বীকৃতি দেওয়া হয়েছে। আর জামিল হক ভার্সেস বাংলাদেশ কেসে বলা হয়েছে মার্শাল ল কোর্টের এগেনস্টে রিট দায়ের করা যাবে যদি তার প্রসিডিং ম্যালাফাইড হয়ে থাকে। পার্লামেন্টের বিরুদ্ধে কি রিট করা যাবে? চিন্তামণি রাও ভার্সেস স্টেট অফ এমপি এ বলা হয়েছে যে ইংল্যান্ডের পার্লামেন্ট হলো সুপ্রিম, তাই এর বিরুদ্ধে রিট করা যাবে না। কিন্তু আমাদের মতো দেশগুলো যাদের রিটেন কনস্টিটিউশন আছে, তাদের পার্লামেন্টের এগেনস্টেও রিট করতে কোনো বাধা নেই। রুল অফ অল্টারনেটিভ রেমেডি। ইংল্যান্ডে প্রেরোগেটিভ রিটগুলো, বিশেষ করে রিট অফ ম্যান্ডামাস, ইস্যু করা হয় না যদি সেখানে অল্টারনেটিভ বা সম্পূরক কোনো রেমেডি অ্যাভেলেবেল থাকে প্রচলিত আইন অনুসারে। বাংলাদেশে 1991 সালে একটা কেস আছে, ঢাকা ওয়ার হাউস ভার্সেস অ্যাসিস্ট্যান্ট কালেক্টর কাস্টমস নামের, যেখানে বলা হয়েছিল যে হাইকোর্ট ডিভিশন অবশ্যই দেখবে যে অ্যাগ্রিভ পারসনের অল্টারনেটিভ রেমেডি এক্সহাউস্ট না করেই কোর্টে আসার পিছনে ভালো কোনো রিজন আছে কিনা। প্রচলিত আইনে শুধুমাত্র রেমেডির অস্তিত্ব থাকলেই হবে না, অস্তিত্ব থাকলেই যে রিট করতে পারবে না এমন না। যদি সে রেমেডি পেতে যা করা লাগে তা অনেক কস্টলি, ঝামেলাপূর্ণ, বায়াসড হয়ে থাকে বা ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা হয়েছে বা কনস্টিটিউশনাল কোশ্চেন রিলেটেড যদি কোনো রিট হয়,
তাহলে, অথবা এই যে রেমেডির প্রসেসটা অনেক লেন্দি হয় বা অনেকগুলো মানুষকে যদি একসাথে ইফেক্টেড করে, তাইলে অল্টারনেটিভ রেমেডি থাকলেও রিট করা যাবে। রিট অফ ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হলো কমান্ড। সংবিধানের আর্টিকেল 102-তে বলা আছে, রিট ইস্যু করার মাধ্যমে কোনো একজন পাবলিক অফিসিয়াল বা লোকাল অথরিটির আন্ডারে কাজ করা কাউকে কোনো স্পেসিফিক অ্যাক্ট করতে বাধ্য করতে পারে, যা ওই লোকের করা উচিত ছিল। রিট অফ ম্যান্ডামাস একটা জুডিশিয়াল রেমেডি। যেসব কন্ডিশন ফুলফিল করলে কোর্ট রিট অফ ম্যান্ডামাস গ্রান্ট করবে, সেগুলো হচ্ছে, প্রথমত পিটিশনারের একটা লিগ্যাল রাইট থাকা লাগবে। আর্টিকেল 102 যদিও কোনো স্পেসিফিক লিগ্যাল রাইটের কথা বলে দেয় নাই, জাস্ট বলছে যে রিট পিটিশন করার জন্য অ্যাগ্রিড পার্টি হতে হবে। আর্টিকেল 31-এ বলা আছে, কোনো ব্যক্তি পাবলিক অথরিটির কোনো একটা কাজ করতে ব্যর্থ হবার কারণে বাজেভাবে এফেক্টেড হবে না। দ্বিতীয়ত, এখানে অবশ্যই একটা পাবলিক বা কমন ল ডিউটি থাকতে হবে। যার বিরুদ্ধে রিট করা হবে তাকে অবশ্যই একটা পাবলিক অফিস হোল্ড করে থাকতে হবে। তৃতীয়ত, এখানে অবশ্যই ডিম্যান্ড অ্যান্ড রিফিউজালের একটা ব্যাপার থাকবে। যেমন কোনো একজন ব্যক্তি কোনো একটা সরকারি অফিসে যেয়ে কিছু সার্ভিস চাইবে, যা ওই অথরিটি দেবার কথা আইনগতভাবে, কিন্তু ওই অথরিটি যদি তাকে সার্ভিস দিতে অস্বীকৃতি জানায়, তাহলে সে রিটের জন্য পিটিশন করতে পারবে, এবং কোর্ট যদি এইসব গ্রাউন্ডে সন্তুষ্ট হয় তাহলে রিট অফ ম্যান্ডামাস ইস্যু করবে। রিট অফ ম্যান্ডামাস, রিট অফ প্রহিবিশন এবং রিট অফ সার্সিউরারি গ্রাউন্ডগুলো সেম। যেমন ল্যাক অফ জুরিসডিকশন বা এক্সেস অফ জুরিসডিকশন, অ্যাবিউস অফ জুরিসডিকশন, এগুলো যদি থাকে তাহলে সেটা রিট অফ ম্যান্ডামাস ইস্যু করার জন্য একটা গ্রাউন্ড হবে। আইনের সাথে সংঘর্ষপূর্ণ কোনো একটা অ্যাক্ট যদি করা হয়ে থাকে, সেটা রিট অফ ম্যান্ডামাস ইস্যু করার জন্য একটা গ্রাউন্ড হবে। অথবা যদি কোনো ফান্ডামেন্টাল বা কনস্টিটিউশনাল রাইট যদি ভায়োলেট হয় বা ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপালের ভায়োলেশন ঘটলে, কোর্ট রিট অফ ম্যান্ডামাস ইস্যু করবে। ম্যান্ডামাসের মাধ্যমে কোনো কিছু করতে বাধ্য করা হয়, আর যে রিট ইস্যু করার মাধ্যমে কোনো কিছু করা থেকে বিরত থাকতে বলা হয়, সেটাকে বলে রিট অফ প্রহিবিশন। রিট অফ প্রহিবিশনের সাথে আবার রিট অফ সার্সিউরারির একটা মিল আছে। দুইটাই নেগেটিভ ডিউটি ইম্পোজ করে। সার্সিউরারি মানে হলো সার্টিফাই করা। কোনো একটা অথরিটি ভুলভাল কিছু করে যদি, তাহলে কোর্ট যে রিট ইস্যু করার মাধ্যমে ওই অ্যাক্টিভিটিরে নালিফাই করে এবং বলে যে ওইটার কোনো লিগ্যাল ইফেক্ট নাই, সেটা কি রিট অফ সার্সিউরারি বলা হয়। রিট অফ কোয়ারেন্টো মানে সহজ কথায় শোকজ করা বোঝায়। এর মানে হলো হোয়াট ইজ ইউর অথরিটি, এই প্রশ্নটা করা যে কোন অথরিটি বলে তুমি এই অফিস হোল্ড করে আসো। যদি কোনো সন্তোষজনক উত্তর না আসে, তাহলে এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবে। এই জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন আম, এটা পাবলিক অফিস হতে হবে, যার বিরুদ্ধে রিট অফ কোয়ারেন্টো করা হলো তার ওই অফিসের অ্যাকচুয়াল পজিশন থাকতে হবে, আর আইন পরিপন্থী কোনো কাজের অ্যালিগেশন থাকতে হবে তার বিরুদ্ধে। রিট অফ হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস অর্থ হলো হ্যাভ হিজ বডি। কোনো একজন ব্যক্তি যাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে তাকে কোর্টে হাজির করার আদেশ হলো হ্যাবিয়াস কর্পাস। যে অথরিটি অ্যারেস্ট করে রেখেছে কোর্টের সামনে তার রিজন এক্সপ্লেন করবে। কোর্ট যদি তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়, তাহলে তাকে রিলিজ করে দিতে বলবে। এই রিটটা একজন নাগরিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রিট। কোনো পাবলিক ফাংশনারি বেআইনিভাবে যদি কাউকে আটকে রাখে, সেটা কনস্টিটিউশনের আর্টিকেল 32, 33 এবং 35-এর ভায়োলেশন হবে। আর্টিকেল 32-এ আছে প্রোটেকশন টু দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 33-এ আছে সেফগার্ডস অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। এবং আর্টিকেল 35-এ আছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট। এবং এই আর্টিকেলগুলো সংবিধানের ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। আর ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্যই আর্টিকেল 102-এর আন্ডারে রিট করার অধিকার সংবিধান আমাদেরকে দেয়। রিট এবং পিআইএল নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। আমি খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিও বানানো এবং ভয়েস ওভার দেওয়ার ব্যাপারটা শিখছি, এই জন্য হয়তো বা অনেক কিছু ঠিকঠাক মতো করতে পারিনি। ব্যাপারটা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, না দেখলেও সমস্যা নেই অবশ্য। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।